নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে দিল্লি সফরে গেছেন। 3 দিনের দিল্লি সফর, সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আমার আপনার ট্যাক্সের পয়সায় সেখানে অনেক কিছু চলছে, কিন্তু অনেক আশা নিয়ে যে গিয়েছিল তৃণমূল নেতৃত্ব, অন্তত দ্বিতীয় দিনের শেষে ফার্স্ট রাউন্ড যখন শেষ হলো সেখানে শুধুই হতাশা এবং তার ফলে মেজাজ খাপ্পা হচ্ছে পিসি ভাইপোর। কি আশা নিয়ে গিয়েছিলেন কেন মেজাজ খাপ্পা? আপনারা জানেন যে আজকে বেলা 11টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেও অনেক ঢপবাজি আছে, সেই নিয়ে আলাদা প্রতিবেদন করছি, কিন্তু তার আগে গতকালের ঘটনা নিয়ে বলবো, যেখান থেকে একটাই কথা বলা যেতে পারে যে শাসক শিবির যে আশা নিয়ে গিয়েছিল সেখানে তো জল ঢালা গেছেই, তার পাশাপাশি আসছে একের পর এক খারাপ খবর। আপনারা জানেন যে এই দিল্লি সফরের মূল উদ্দেশ্য ছিল যে এই যে ইন্ডি জোটটি তৈরি হয়েছে সেই জোটের হাত ধরে এই রাজ্যে একটা আসন সমঝোতা তৈরি করা, এবং সেই আসন সমঝোতা তৈরি করতে গেলে কংগ্রেসকে চাপ দিতে হবে। এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব খুব ভালো করে জানে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা মানে কার্যত রাজনৈতিক আত্মহত্যা। যদি সেখান থেকে 2-1টা সিট আসেও বা, কিন্তু রাজনৈতিকভাবে যে দেউলিয়াপনাটা সৃষ্টি হবে এবং তৃণমূলের দুর্নীতির দায় যেভাবে গায়ে চাপবে, তাতে আগামী দিনে রাজ্য রাজনীতিতে মুছে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। আর তাই এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব কিছুতেই সেটা মেনে নিতে চাইছে না। এর পাশাপাশি কংগ্রেসের একটা বড় অংশ মনে করছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের থেকে বামফ্রন্ট অনেক বেশি গ্রহণযোগ্য বন্ধু। যদিও যারা সংসদীয় ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু চাইছেন যে তৃণমূলের সঙ্গে জোটটা হোক, তাতে আরেকবার লোকসভায় যাওয়া যাবে, কিন্তু মেজরিটি কিন্তু চাইছে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটটা হোক। এবং এই অঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বোঝেন। সেই কারণে তারা দিল্লিতে গিয়ে হাইকমান্ডের থ্রু দিয়ে এই রাজ্যের কংগ্রেসকে চাপটা দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু কংগ্রেস সেখানে আবার অন্য অঙ্ক বুঝে গেছে। তারা বুঝে গেছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হাওয়া দেওয়া মানে আমাদের পরবর্তী রাজনৈতিক জায়গা থেকে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। অন্যদিকে যদি তৃণমূলকে হাওয়া দিতে না দেওয়া যায়, তাহলে এই রাজ্যে যদি বিজেপি ক্ষমতাতে আসেও তাতে কিন্তু আখেরে লাভ কংগ্রেসের। কিভাবে? কেননা যদি তৃণমূল ক্ষমতা থেকে একবার সরে যায় তাহলে সেই দলটার টুকরো টুকরো হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফলে একটা অংশ তারা অবশ্যই বিজেপিমুখী হবে, কিন্তু আরেকটা অংশ তারা রাজনৈতিক বাধ্যবাধকতার দিক থেকে কিছুতেই বিজেপিমুখী হতে পারবে না, তারা কিন্তু কংগ্রেসমুখী হবে সেই অবস্থায়। ফলে যে রাজ্যে এখন সাইনবোর্ড টাঙাবারও লোক নেই, সেই রাজ্যেই কিন্তু কংগ্রেস একটা বিরোধী জায়গায় চলে আসতে পারে বামফ্রন্টের হাত ধরে। এবং এই ইকুয়েশন থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো আশ্বাসবাণী দিল না কংগ্রেস নেতৃত্ব। এবং এই জায়গাটা যখনই নিশ্চিত হয়ে গেল তখনই কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়েছে। কেননা এই জোটটা করার একটাই জায়গা রয়েছে যে 2024-এর ইলেকশানে এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে 30-এর বেশি আসন নিয়ে যেতেই হবে। আর সেই আসনটা পাওয়া তখনই সম্ভব হবে যদি 2021-এর মতো সংখ্যালঘু ভোট তাদের দিকে এক কাট্টা থাকে। এবং যেভাবে রাজ্যটা এগোচ্ছে তাতে সেই সংখ্যালঘু ভোটে পরিষ্কার স্প্লিট দেখা যাচ্ছে এবং একটা বড় অংশ কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ মুখী হয়েছে। আর এই যদি ইকুয়েশন দাঁড়ায় তাহলে কিন্তু বহু আসন লো মার্জিনে হলেও সেটা বিজেপির দিকে চলে যাবে। এই বাংলা থেকে বিজেপি 30-এর বেশি আসন নিয়ে চলে যাবে। আর যে মুহূর্তে সেই ফলাফলটা হবে সেই মুহূর্তে নবান্নের যে গদিটা আছে সেটা বদলাবার সমীকরণ শুরু হয়ে যাবে। আর তাই প্রথমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করেছিলেন যে কংগ্রেসকে চাপে ফেলার রাজনীতি হবে। এর পাশাপাশি যে কংগ্রেসের রাহুল গান্ধী নিয়ে তাদের এতদিনের এত অসুয়া ছিল, তাকে বসন্তের কোকিল থেকে পচা ডোবা কিনা বলা হয়েছে, সেই রাহুল গান্ধীকেও বার্তা দেওয়া হবে যে আমাদের প্রধানমন্ত্রিত্ব চাই না, তুমিই যদি কোনোদিন ইকুয়েশনে প্রধানমন্ত্রী হওয়ার মতো জায়গায় আসো আমরা কিন্তু সমর্থন দেবো। অর্থাৎ রাহুল গান্ধীর মন ভেজানোর চেষ্টা করা হলো। রাহুল গান্ধী যতই রাজনৈতিকভাবে অপরিপক্ক হন না কেন, অনেক দিন ধরে তো রাজনীতিটা করছেন, অন্তত তৃণমূলের সঙ্গে ঘরটা করেছেন, প্লাস তার মাও জানেন, তিনি কিন্তু এই চালটা বুঝে গেলেন এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু একটুও গললেন না, তিনি কিন্তু কড়া স্ট্যান্সটা রাখলেন।
এটা গেল 1 নম্বর ধাক্কা। 2 নম্বর ধাক্কা, তারা স্ট্র্যাটেজি নাম্বার 2 যেটা ঠিক করেছিলেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জোটের মুখ করা হবে। কেননা তিনি বাংলা থেকেই বলে গিয়েছিলেন, ইন্ডিয়া জোট जो हुआ है उसको लीड करेंगे बंगाल से মমতা ব্যানার্জি টিএমসি, এরকম করে তিনি অনেক কিছু বলেছিলেন তার হিন্দিতে। আমার মতো এতটাও ভালো হিন্দি তিনি বলেন না হয়তো। যাই হোক, আমিও খুব খারাপ হিন্দি বলি, কিন্তু তার থেকেও যদি খারাপ হিন্দি কিছু শুনতে হয় তাহলে মমতা ব্যানার্জির হিন্দি অবশ্যই শুনতে পারেন। তো তিনি যেটা মোদ্দা কথা বলতে চেয়েছিলেন, এই ইন্ডি জোটকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জন্য তিনি কিন্তু একটা জল মাপার চেষ্টা করেছিলেন। এখন দেখুন, এই যে ইন্ডি জোট আছে, এখানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে এই ইকুয়েশনেই সবাই চলছেন। সকলেই জানেন যে এই জোট করে আলটিমেটলি কিছু হবে না, কিন্তু যদি হয়ে যায়, মিরাকেল তো কখনো কখনো ঘটে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রিত্বের আশা কেউ ছাড়তে পারছেন না। সে যেই 10টা 12টা 15টা 20টা যে যতজন সাংসদই নিয়ে আসার ম্যাক্সিমাম স্বপ্ন দেখুন না কেন, প্রত্যেকেই কিন্তু জানেন তারাই প্রধানমন্ত্রী হচ্ছেন, এমন একটা জায়গা তারা কিন্তু শুরু করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেপ কিন্তু কিছুতেই ভালো মনে মেনে নেননি বিহারের 2 নেতা নীতিশ কুমার এবং লালু যাদব। ফলে সেই দিক দিয়ে যে জল গলবে না তিনি বুঝে গিয়েছিলেন। ফলে অধুনা যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে সেই 3 জায়গায় বাজিয়ে দেখতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি যান অরবিন্দ কেজরিওয়ালের কাছে। অরবিন্দ কেজরিওয়ালকে তিনি সেই প্রপোজাল যখন দেন, তখন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু হ্যাঁ মানা কিছু বলেননি, কিন্তু তার কথার মধ্যে স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রীত্বের দৌড়ে তিনি এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না। কেননা এই রাজ্য থেকে 42টা আসনের মধ্যে খুব বেশি হলে তৃণমূল কংগ্রেস 25-30টা আসন নিয়ে আসবে, এটা আম আদমি পার্টির একটা ক্যালকুলেশন রয়েছে। অন্যদিকে যদি ক্ষমতা সত্যিই বদল হয়, যদি ইকুয়েশনে ধরে নেওয়া যায় বিজেপি হারছে, তাহলে কিন্তু আম আদমিও সেই রকম সংখ্যক আসন নিয়ে আসতে পারে। দিল্লি 7টা, পাঞ্জাবে 13টা 20টা আসন সেখানে রয়েছে। এর পাশাপাশি তারা কিন্তু মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, হিমাচল বলুন, গোয়া বলুন, অনেক জায়গায় কিন্তু সংগঠনের বিস্তার করেছে, এবং বিজেপি হারলে সেই সব জায়গা থেকেও তাদের আসন আসতে পারে। তাহলে যদি 30-32টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন, অরবিন্দ কেজরিওয়াল কেন নন? এবং বিশেষ করে রিসেন্টলি তৃণমূল কংগ্রেস কিন্তু আঞ্চলিক দলে পরিণত হয়েছে, অন্যদিকে আঞ্চলিক দল থেকে জাতীয় স্তরে উত্তরণ ঘটেছে তার পার্টি আম আদমি পার্টি। সুতরাং কংগ্রেসকে যদি প্রধানমন্ত্রিত্ব ছাড়া না হয়, তাহলে তৃণমূলের থেকে অরবিন্দ কেজরিওয়াল অনেক বেশি গ্রহণযোগ্য প্রার্থী, এটাই তার দলীয় মত, এবং সেই জায়গা থেকে কিন্তু চিড়ে ভিজল না। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন দৌত্য করতে অখিলেশ যাদবের সঙ্গে। অখিলেশ তার পুত্র সম, তার ভাইপো সম, এরকম একটা ব্যাপার রয়েছে এবং খুব ভালো রিলেশন, সুতরাং তিনি ভেবেছিলেন অখিলেশের সমর্থন তিনি পাবেন। অন্যদিকে অখিলেশ খুব ভালো করে বুঝে গেছেন যে উত্তরপ্রদেশের রাজনীতিতে খুব শীঘ্রই তার মুখ্যমন্ত্রী হিসেবে ফেরত আসা হচ্ছে না। সেখানে যোগী আদিত্যনাথের যে যুগ চলছে, সেখানে উত্তরপ্রদেশে খুব একটা বেশি কিছু হবে না, কিন্তু যদি বিজেপির বিরুদ্ধে মানুষ খেপে যায়, তাহলে সেই জায়গায় বহুজন সমাজবাদী পার্টি নয়, সমাজবাদী পার্টিকেই কিন্তু মানুষ আশীর্বাদ দেবে, এবং সেক্ষেত্রে উত্তরপ্রদেশ যেখানে 80টা আসন রয়েছে, অন্তত 40-42টা আসন তো অখিলেশে নিয়ে আসবেন। তাহলে প্রধানমন্ত্রিত্বের রেস তিনি ছাড়বেন কেন? এরপর দৌত্য করতে যান তার দক্ষিণের অধুনা নতুন বন্ধু স্ট্যালিনের সঙ্গে। দুজনের কথা যে হয়, সেখানে যে খুব ভালো ইংরেজি দুজনের কেউই বলতে পারেন না, কিন্তু তবুও যে আলোচনা হয় সেইখান থেকে আবার নতুন ইকুয়েশন উঠে আসে। স্ট্যালিন বলেন যে এতদিন ধরে যা প্রধানমন্ত্রী ভারতবর্ষ পেয়েছে সবই মোটামুটি উত্তর ভারত থেকে হয়েছে, তাহলে দাক্ষিণাত্য তো সেইভাবে কোনো দিন ভারতীয় রাজনীতিতে এই প্রধানমন্ত্রীত্বের জায়গাটা পায়নি। এখন তার রাজ্যে 39টা লোকসভা আসন আছে, বিজেপিকে আটকাতে পারলে তিনিও তো ওখানে কম সংখ্যক আসন পাবেন না। সুতরাং যদি সেই ঘটনাই ঘটে, তাহলে প্রধানমন্ত্রীত্বের দাবিদার তিনি নয় কেন? অর্থাৎ এই যে আমি লিড করব বাংলা থেকে বড় ঘোষণা করে গেলেন, যাদেরকে দিয়ে এই চাপটা দেওয়ানো যেত, যারা তার সো-কল্ড বন্ধু, তাদের কেউই কিন্তু সেই দাবিটায় রাজি হলো না। বেশ ভালো কথা। তাহলে এদিকে রাহুল গান্ধীকেও সিগন্যাল দেওয়া হয়ে গেছে, রাহুল গান্ধীও কিন্তু সেই সিগন্যালে গলেননি, সেই জায়গাটা তিনিও বুঝতে পেরে গেছেন তৃণমূলের এই রাজনীতি। ফলে সেইখানে জোটে গিয়ে একটা কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হলো, এবং সেখানে কার্যত বলির পাঠা করার চেষ্টা করা হলো মল্লিকার্জুন খার্গেকে। মল্লিকার্জুন খার্গে যদি এই জোট ক্ষমতায় আসে, তিনিই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ হবেন মল্লিকার্জুন খার্গে, এই কথাটা বলা হলো। এবার মল্লিকার্জুন খার্গে তিনিও কিন্তু সিজনড পলিটিশিয়ান, তিনিও বুঝে গেলেন যে এই অঙ্কে বিশেষ লাভ হবে না। প্রথম কথা, তিনি যদি সত্যিই প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি আর একটা মনমোহন সিং হবেন, নামেই প্রধানমন্ত্রী, সরকারটা তো চালাবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, পিছন থেকে এতগুলো জোট শরিক রয়েছে, তার লাভটা কী আছে?
তার থেকে তিনি যদি একটা কোনো স্বাধীন মন্ত্রক পান, সেখানে তিনি অনেক সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন। সুতরাং ওই প্রধানমন্ত্রীত্বের রেসে এসে কোনো লাভ নেই। আর দ্বিতীয়ত, তিনি যদি সরাসরি এটা অ্যাকসেপ্ট করে নেন, তার মানে যেটা দাঁড়াবে যে লড়াইটা কিন্তু সরাসরি হয়ে যাবে গান্ধী পরিবারের বিরুদ্ধে। আর গান্ধী পরিবারের বিরুদ্ধে যদি লড়াইটা করতে হয়, তাহলে ওই অবস্থাটা দলের শশী থারুরের মতো হয়ে যাবে। সুতরাং তিনি সেই টোপে পা দিলেন না। অর্থাৎ এই যে নিজেকে লিডার হিসেবে এস্টাবলিশ করার একটা চেষ্টা, ইন্ডি জোটের মুখ হওয়ার চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা চলে গেল। এর পাশাপাশি কংগ্রেসকে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হলো যে রাহুলের নেতৃত্ব মেনে দেবো, সেটা চলে গেল। এর পাশাপাশি কংগ্রেসের ভেতরে একটা স্প্লিট করে দেওয়ার চেষ্টা, মল্লিকার্জুন খার্গেকে মুখ করে দেবো, রাহুল গান্ধী তোমাকে পাত্তা দিচ্ছি না, এই চেষ্টাও চলে গেল। আসলে এই চেষ্টাগুলো ছিল একটা জায়গা থেকেই, একটা নয়, বেসিক্যালি দুটো জায়গা। এক হচ্ছে পশ্চিমবঙ্গে জোটটা করে ফেলো, এবং তৃণমূল ও কংগ্রেসের জোট হয়েছে এই ঘোষণা হলেই সংখ্যালঘু ভোট কিন্তু কনসলিডেট হতে শুরু করবে, এবং সেটা হতেও কিছুটা সময় লাগবে। ফলে ডিসেম্বরের মধ্যে যদি সেই জোট প্রক্রিয়া সম্পন্ন না হয়, তার ফল লোকসভা নির্বাচনে তোলা যাবে না। সেই জায়গাটা ধাক্কা খেলো। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকেই যে প্রধানমন্ত্রী হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রী হতে পারে, এই জায়গাটা এস্টাবলিশ করার জন্য পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেস একদম নিজের মতো করে লড়ছে, এবং সেখানে বাকি দলগুলোর সমর্থন রয়েছে। এই জায়গাটা এস্টাবলিশ করার খুব দরকার ছিল। ফলে এখানে 42-এর মধ্যে 2টি আসন, হয়তো কি 3টি আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল, যেখানের মধ্যে বহরমপুর রয়েছে, মালদা দক্ষিণ রয়েছে, এমনকি রায়গঞ্জ আসনটাও হয়তো ছিল। কিন্তু তার বদলে একটা আসন তারা চাইছিল মেঘালয় থেকে। তাহলে কি এটা প্রমাণ করা হবে, দেখো বাংলার বাইরেও তৃণমূল কংগ্রেস লড়ছে, এবং বাকি কোনো দল সেখানে লড়ছে না, তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। তার কারণ এই জোট যদি জেতে, তাহলে সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন তিনি লিড করবেন, তিনিই তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন। বাংলায় কিন্তু আসন সংখ্যাটা বাড়ানো যাবে। যদিও সকলেই জানে যে বাংলায় 42 জিতলেও প্রধানমন্ত্রী হওয়াটা সম্ভব নয়, কিন্তু তৃণমূল এই হাওয়াটা কেন ভাসাবে? কারণ তারা খুব ভালো করে জানে যেদিকে যাচ্ছে, যেভাবে দুর্নীতির চাপ বাড়ছে, যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ বাড়াচ্ছে, যেভাবে আদালত চাপ বাড়াচ্ছে, এবং যে ফেরেববাজগুলো জেলে যাচ্ছে, তারা কেউ বাইরে আসছে না। তৃণমূল যতই বলুক সেগুলো ইন্ডিভিজুয়াল দুর্নীতি, বাংলার মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে এটা কোনো ইন্ডিভিজুয়াল দুর্নীতি নয়। সকলেই সবটা জানতেন, শুধু এদের ধরা পড়ার অপেক্ষা রয়েছে। তার পাশাপাশি যে যুব সমাজ, তারা দেখছে কর্মসংস্থান নেই, শিল্প সংস্থান নেই, সরকারি চাকরি অবলুপ্ত হচ্ছে, এবং যেটুকুনি রয়েছে তাতে তোলাবাজগুলো টাকা তুলে তাদেরকে দিয়ে দিচ্ছে। এরা ক্ষমতায় থাকলে এদের কিছুতেই আর রাজ্যটাকে ভালো জায়গায় থাকবে না, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই জায়গা থেকে কিন্তু তারা ভোট দিতে মুখিয়ে আছে তৃণমূলের বিরুদ্ধে। আর তাই সংখ্যালঘু ভোটটা যদি 3-4%ও সরে যায়, সিঙ্গেল ডিজিটে নেমে আসা তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই অনেক আশা নিয়ে দিল্লিতে গিয়েছিলেন, এই অন্তত প্রথম রাউন্ডে তার প্রিপারেশন ছিল, কিন্তু সেখানে প্রতিটা স্টেপ এইভাবে ধাক্কা খেয়েছে। আর তাতে মেজাজ খাপ্পা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে মেজাজ খাপ্পা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে কারণে আপনারা দেখবেন কালকে কিন্তু থমথমে মুখে ইন্ডি জোটের ওই অশোক হোটেলের বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন, সেখানে কোনো সাংবাদিক বৈঠক করলেন না। যিনি কথায় এখানে নবান্নে সভাঘরে বসেন, সাংবাদিকদের অনেক জ্ঞান দেন, নোট নিতে বলেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে অবধি পারলেন না। অর্থাৎ সিচুয়েশান এতটাই খারাপ, পরিস্থিতি এতটাই খারাপ যে সাংবাদিকদের মুখোমুখি হতে পারলেন না। মেজাজটা হয়তো ঠিক রাখতে পারবেন না, অনেক কথা বেরিয়ে আসবে এবং তাতে হিতে বিপরীত হবে। এই রাজ্যে নবান্নের গদি টেকানোটা যে বড় দরকার, কিন্তু যত দিন যাচ্ছে বুঝছেন সে আশা দুরাশায় পরিণত হচ্ছে, এবং লড়াইটা আরও কঠিন হচ্ছে। যা প্ল্যান করছেন সব ভেস্তে যাচ্ছে, কোনোটাই ক্লিক করছে না। ফলে কিভাবে 2024-এর মোকাবিলা হবে? আর 2024-এ যদি সত্যিই বাংলা থেকে বিজেপি 30+ আসন নিয়ে যায়, তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে নেমে আসে, দলটা টুকরো হওয়া, সরকার থেকে চলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই সব বুঝেই কি মেজাজ খাপ্পা হচ্ছে, সাংবাদিকদেরও মুখোমুখি হতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, থমথমে মুখে ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম রাউন্ডের শেষে দিল্লি থেকে আপডেট অন্তত সেরকমই দিচ্ছে। আপনাদের কি মনে হয়, সত্যি এতখানি গাড্ডায় রয়েছে তৃণমূল কংগ্রেস, নাকি জল মাপার খেলা চলছে? সবটাই সামলে নেবেন মমতা নিজস্ব ম্যাজিকে। যেটাই মনে হোক, উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।